ওকে। তো চলো, তোমরা সবাই জানো যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি তে তোমাদের কিন্তু এই বছর থেকে রিজনিং তোমাদের ইনক্লুড হয়েছে। তো এইখানে আমি তোমাদেরকে রিজনিং এর আজকে কিছু টপিকের থেকে মিক্স কোশ্চেন করাবো। তো কোশ্চেন দেখলে বুঝতে পারবে যে কিরকম কোশ্চেন হয়। প্রত্যেকজনকে একটাই কথা বলবো যে আমরা যখন পড়ছি সেই পড়াটা ভালোভাবেই করতে হবে। আর একটু ভালো রকম কোশ্চেনও কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো সবার আগে খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। সবার আগে আমি তোমাদের কটা কোশ্চেন বলছি, এই কোশ্চেন গুলো করা শুরু করো, ঠিক আছে? দাঁড়াও, এগুলো আমি তোমাদের একটু পরে বোঝাবো। প্রথম কোশ্চেন, 1 নম্বর কোশ্চেন থেকে শুরু করা যাক। বলেছে সিলেক্ট দ্য লেটার পেয়ার দ্যাট ক্যান রিপ্লেস দ্য কোশ্চেন মার্ক ইন দ্য ফলোইং সিরিজ। মানে দেখো, এ আর রয়েছে, তারপর সিইউ রয়েছে, তারপর ইএক্স আছে, তারপর জিএ, তারপর আমায় কি দিয়েছে? কোশ্চেন মার্ক দিয়েছে। তো এই কোশ্চেন মার্কের জায়গায় কোন অপশনটা বসবে সেটা তোমাকে বার করতে হবে, ঠিক আছে? চলো শুরু করা যাক তাহলে কোশ্চেনটা। একবার তোমরা চেষ্টা করো কোশ্চেনটা করার। যার হয়ে যাবে আমাকে বলবে, ঠিক আছে? যার হয়ে যাবে আমাকে একটু অ্যান্সার বলবে। চলো, তাহলে আমি শুরু করি, একটা কোশ্চেন দেখিয়ে দিয়েছি। যেমন দেখো, যদি আমি এই সিরিজটা দেখি, ঠিক আছে, এই অ্যালফাবেট সিরিজটা যদি দেখি, এখানে দেখতে পারবো এ আর আছে, সিইউ রয়েছে, ইএক্স রয়েছে, তারপর জিএ রয়েছে। এবার আমায় কোনো একটা সিকোয়েন্স বুঝতে হবে। যেমন দেখো, এর কোড কত? এ মানে হচ্ছে 1, সি মানে কত 3, ই মানে কত 5, জি মানে কত 7। তাহলে এর পরবর্তী অ্যালফাবেটটা কি হওয়া উচিত? 9 হওয়া উচিত। এবং 9 মানে কি হয়? 9 মানে হয় হচ্ছে তোমার আই। 9 মানে কি হয় তোমার? আই। আইডি হবে, একদমই তাই, ঠিক আছে? তোমরা কমেন্ট করার পর উত্তরটা কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তোমাদের দেখো একটা চ্যাট সেকশন রয়েছে, সেখানে চ্যাটে তোমরা কমেন্ট করে জানাবে। মানে সিকোয়েন্স এখানে কি ফলো হচ্ছে? এ প্লাস টু, ঠিক আছে, মানে 1+2 করলে 3 হচ্ছে। তারপর C+2, তারপর E+2, তারপর G+2। তার মানে কি? জি মানে কত? 7। তাহলে 7+2 করলে কত হয়? 9। আর 9 মানে কত হয়? আই হয়। তাহলে একটা তো বুঝে গেলাম আমার আই হচ্ছে, তাহলে আমাকে আরটা বার করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে অপশন এ আর অপশন ডি কি হলো? আমার এলিমিনেট হয়ে গেল। এবার দেখো, আমার বাকি দুটো অপশন বি এবং ডি রয়েছে। তার মানে এই যে আর ইউ এক্স এ, এটাও নিশ্চয়ই কোনো না কোনো সিকোয়েন্স ফলো করছে। দেখো, আর প্লাস যদি আমি 3 করি, আমি কিন্তু ইউ পাই। আর ইউ প্লাস 3 করি তাহলে আমি এক্স পাই। আর এক্স প্লাস 3 করলে আমি কি পাই? এ পাই। আর এ যদি আমার 1 হয় তাহলে 1+3 করলে কি হবে? আমার 4 হবে। এবং 4 মানে কি হয়? 4 মানে হচ্ছে আমার ডি। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে আইডি। সঠিক উত্তর কি হবে? আই আর ডি, ঠিক আছে? আই আর ডি। তাহলে উত্তর কি হয়ে গেল? একের একের উত্তর হয়ে গেল হচ্ছে তোমার অপশন বি। আমার অপশন সিও কিন্তু কেটে গেল, কারণ এফ মানে কি হচ্ছে? এফ মানে হচ্ছে 7। আর ডি মানে কত? ডি মানে হচ্ছে আমার 4। তাহলে ফার্স্টের উত্তর কি হয়ে গেল? ফার্স্টের উত্তর হচ্ছে আমার অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। যাদের প্রথমটা হয়ে গেছে তারা দ্বিতীয় কোশ্চেনটা চেষ্টা করবে সলভ করার। দেখো, দ্বিতীয় কোশ্চেনও সেম বলেছে। তোমার প্রথমে কেপি রয়েছে, তারপর এইচ এম আছে, তারপর ইজে, তারপর বিজি। পরবর্তী কোশ্চেন মার্কের জায়গায় কি হবে? পরবর্তী কোশ্চেন মার্কের জায়গায় কি হবে? প্রত্যেকজনকে আমি একটাই রিকোয়েস্ট করব, সবাই নিজেরাও একটু চেষ্টা করো, ঠিক আছে? নিজেরাও একটু চেষ্টা করবে। নিজেরা একটু চেষ্টা করো সবাই। দেখা যাক কে পারে। দেখো, আমি এটা বলে দিই, শুধুমাত্র প্রথম পার্টটা দেখবে। চলো, পার্থ বলেছে জেড ই। আচ্ছা, দেখা যাক কোন সিকোয়েন্সে করেছো, কি রুল ফলো করছো। দেখো, আমি তোমাকে বলি, জেড ই দুজনেই কত বলছো? জেড ই মানে হচ্ছে অপশন 3। আচ্ছা, রুলসটা কি বলছো বলো? কোন রুলে করছো? দাঁড়াও, আমি অ্যাড করে নিই বাকিদেরকে যারা অ্যাড হচ্ছে। দেখো, আমি এইভাবে তো বলতে পারি যে কে কে থেকে যদি আমি 3 মাইনাস করি তাহলে আমি কত পাই? এইচ পাই। আর এইচ থেকে যদি আমি 3 মাইনাস করি তাহলে আমি কত পাই? ই পাই। আর ই থেকে যদি আমি 3 মাইনাস করি তাহলে আমি কি পাই?
পি পাই। তাহলে পি থেকে যদি আমি -3 করি তাহলে আমি কি পাবো? তাহলে আমি ওয়াই পাবো। প্রথম কি হয়ে গেল আমার? ওয়াই হয়ে গেল। সেম ওয়ে যদি আমি এখানে দেখি, পি থেকে আমি কি মাইনাস করছি? পি থেকে যদি আমি 3 মাইনাস করি আমি এম পাবো। আর এম থেকে যদি আমি 3 বিয়োগ করি তাহলে আমি জে পাবো। আর জে থেকে যদি আমি 3 মাইনাস করি, কেন জে মানে কত? জে মানে হচ্ছে 10। 10 -3 করলে কি হয়? 7। আর 7 মানে কি হয়? জি। তাহলে জি মানে কত? 7 থেকে যদি আমি আবার 3 মাইনাস করি তাহলে আমি কি পাবো? ডি পাবো। তাহলে সঠিক উত্তর আমার কি হবে? ওয়াই আর ডি হবে। ঠিক আছে? দেখো প্রত্যেকটা কোশ্চেনের ক্ষেত্রে নিয়ম কিন্তু তোমার আলাদা আলাদা হতে পারে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে তোমায় বুঝতে হবে তোমরা কোন রুলটা বা কোন মেথডটা তোমরা ফলো করছো। দেখো এটার ক্ষেত্রে যে উত্তরটা হলো সেই উত্তরটা তোমার কি হচ্ছে? অপশন দ্বারা একটু অ্যাড করে নিই তোমাদেরকে। এটা হয়ে গেল তোমার ওয়াইডি। তার মানে কি? ওপরের দিকেও প্রথম লেটার মাইনাস ডি, তারপর একটা মাইনাস ডি, তারপর একটা মাইনাস মাইনাস থ্রি, তারপর একটা -3। তাহলে সঠিক উত্তর কি হবে? ওয়াই আর ডি। চলো 3 নম্বর কোশ্চেনে করা যাক। 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনে ট্রাই করো। যাদের হয়ে যাচ্ছে তারা একটু কমেন্ট করে জানাও কোনটা হবে। চলো পরে একটা বলো। ভিআইবি বলছো, ঠিক আছে দেখা যাক। আচ্ছা আমি না একটু একটা কাজ করি, তোমাদের দেখতে হয়তো একটু বুঝতে অসুবিধা হতে পারে। আমি একটু পরিষ্কার করে লিখি সাইডে, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। ঠিক আছে? দেখো এইখানে কি বার করতে বলেছে এই কোশ্চেনটার ক্ষেত্রে? এই কোশ্চেনটার ক্ষেত্রে আমাকে বলতে বলেছে যে এরপরে কি হবে। তাহলে আমি প্রথমে লিখবো আর, লিখবো এদিকে এ, লিখবো এদিকে পি, লিখবো এস, সি, এস, টি, ই, ভি, ইউ, জি, ওয়াই। পরবর্তীটা বার করতে হবে, তাই তো? পরবর্তী লেটারটা কি হবে? এবার দেখো যদি আমি r+1 করি আমি কি পাই? এস পাই। যদি s+1 করি তাহলে আমি কি পাই? টি পাই। কেন এস মানে কত? 19। টি মানে কত? 20। 20+1 করলে আমি কত পাই? 21 পাই। তাহলে u+1 করলে আমি কি পাবো? ভি পাবো। u+1 করলে আমি কি পাবো? ভি পাবো। সেকেন্ড দেখো এখানে কি রয়েছে? এ। a+2 করলে আমি কি পাই? সি পাই। আবার c+2 করলে কি পাই আমি? ই পাই। আবার ই+2 করলে আমি কি পাবো? জি পাবো। আর জি এর কোড কত? 7। 7+2 করলে কত হয় আমার? 9 হয়। এবং 9 মানে কি হয় আমার? আই হয়। ঠিক আছে? তাহলে দেখো আমি এখান থেকে এলিমেন্ট করতে পারি যে দেখো ভি যে আমার হবে না, এখানেও এটাও হবে না, এটাও আমার হচ্ছে না। তাহলে সঠিক সিকোয়েন্স কি হবে আমার? অপশন সি হবে। যদি মনে হয় সেটা করে দেখান, নিশ্চয়ই করে দেখাবো। দেখো এখানে কি রয়েছে তোমার? পি রয়েছে। তাহলে p+3 করলে কি হয়? এস হয়। আর s+3 করলে কি হয়? ভি হয়। আর v+3 করলে কি হয়? ওয়াই হয়। আর y+3 করলে কি হয়? পি হয়। তাহলে সঠিক উত্তর কি হয়ে গেল? ভি আই পি হয়ে গেল আমার সঠিক উত্তর। ঠিক আছে? কারা কারা করেছো একটু কমেন্ট করে জানাও। সঠিক উত্তর কারা কারা দিয়েছো একটু কমেন্ট করবে সবাই। বুঝতে পেরেছো? একদম মোটামুটি সবাই সবাই কিন্তু সঠিক উত্তর দিয়েছো। চলো পরবর্তী কোশ্চেন গুলো করো। আজকে মিক্স কোশ্চেন রয়েছে। এরপর তোমাদের জন্য আমি রেখেছি ভালো ভালো কিছু ব্লাড রিলেশন। ঠিক আছে? যেগুলোকে একটু তোমাকে সময় নিয়ে করতে হবে। চলো পরবর্তী কোশ্চেন বলো। ফার্স্ট কোশ্চেন 4 নম্বর করবে। যখন বলবো 5 করতে তখন কি 5 করবে। ঠিক আছে? 4 নম্বর কোশ্চেনটা করা যাক। দেখো এম আর টি, তারপর টি ওয়াই এ, তারপর এ এফ এইচ, আরটা এইচ এম ও। কি আসছে বলো?
চলো প্রথমে এটা করা যাক। দেখো আমি যদি ভালো করে এখানে দেখি কি আছে, প্রথমে এম আর টি রয়েছে, তারপর কি আছে টি ওয়াই এ রয়েছে, তারপর কি রয়েছে এ এফ এইচ আছে, তারপর কি রয়েছে এইচ এম ও, এবং লাস্টে বার করতে হবে কি হবে। এবার যদি আমি সিকোয়েন্সটা দেখি, এম প্লাস যদি 5 করি আমি আর পাই, আর আর প্লাস 2 করলে আমি টি পাই। সেম ওয়ে যদি টি প্লাস 5 করি আমি কি পাই, ওয়াই পাই, আর ওয়াই প্লাস 2 করলে আমি কি পাবো, এ পাবো। আবার দেখো এ প্লাস 5 করলে আমি এফ পাচ্ছি, আর এফ প্লাস 2 করলে আমি এইচ পাচ্ছি। সেম সিকোয়েন্স এখানেও আমার ফলো হচ্ছে। তাহলে আমাকে দেখতে হবে যে এই সেম সিকোয়েন্সটা কোথায় ফলো হচ্ছে। সেম সিকোয়েন্সটা আমার দেখো এই অপশন সি তে ফলো হচ্ছে, ঠিক আছে। কেন, ও প্লাস যদি আমি 5 করি তাহলে আমি কি পাচ্ছি, টি পাচ্ছি, বিকজ ও আমার কত হয়, ও এর কোড হচ্ছে 15, আর টি এর কোড কত হচ্ছে, টি এর কোড হচ্ছে 20। তার মানে আমাকে কি করতে হবে, টি প্লাস 2 মানে 20 প্লাস 2 22, 22 কি হয় আমার, ভি হয়। তাহলে ভি এর কোড কত হচ্ছে, ভি এর কোড হচ্ছে 22। তাহলে উত্তর কি হয়ে গেল আমার, অপশন সি 22, ঠিক আছে। দেখো এই জিনিসগুলো তোমাদের করতে করতে একবারে হবে না, করতে করতে তোমাদের হবে। চলো যাদের হয়ে গেছে তারা 5 নম্বর কোশ্চেনটা ট্রাই করো একবার, যাদের হয়ে গেছে। যাদের হয়ে গেছে তারা 5 নম্বর কোশ্চেনটা ট্রাই করবে। এখানে দেখো কি কি কোড রয়েছে আমার, আর এ বি টি জি টি ডি জি ভিজিএল, তারপর দেখো মধ্যিখানে কোশ্চেন মার্ক, তারপর রয়েছে আমার জেড এম ভি। করো একবার তোমরা। চলো এই কোডটা করা যাক, ঠিক আছে। প্রথমত আমি লিখবো আর এ বি, তারপর লিখবো টি টি জি, তারপর ভি জি এল, এই জায়গাটা জানি না আমি কি হবে, ফাঁকা জায়গা ছেড়ে রাখলাম। তারপর হবে জেড এম ভি। ক্লিয়ার। এবার দেখো আর প্লাস 2 যদি করি আমি কি পাই, টি পাই। কেন, টি মানে 20, 20 প্লাস 2 করলে কি হয় 22, 22 মানে কি হয়ে গেলো ভি। তার মানে ভি 22 প্লাস 2 করলে আমার কি হতে হবে 24, এবং 24 মানে কি হয় আমার এক্স হয়। এক্স এর কোড কত 24, এবং 24 প্লাস 2 করলে আমার কি আসে 26 আসে। তাহলে এইখানে ফার্স্ট প্লেসে আমার কি বসে, ফার্স্ট প্লেসে আমার বসবে হচ্ছে এক্স, একদমই ঠিক আছে। তাহলে দেখো যখন তুমি বুঝে গেলে ফার্স্ট প্লেসে এক্স হবে, তাহলে এইটাও হবে না, এই অপশনটা আমার এলিমিনেট হয়ে গেল। আমাকে শুধু দ্বিতীয় অপশনটা দেখতে হবে। এবার দেখো এ প্লাস যদি আমি 3 করি আমি কি পাই, ডি পাই, কেন ডি 4। আবার 4 প্লাস যদি আমি 3 করি তাহলে আমি 7 পাই, এবং 7 মানে কি জি, জি হচ্ছে 7, তাহলে 7 প্লাস 3 করলে 10, আর 10 মানে কত হয়ে গেল, 10 মানে কত হচ্ছে, 10 মানে হচ্ছে জে। তাহলে জে হবে কি আমাদের কোড। তাহলে দেখো প্রথম দুটো লেটার আমি কি পাচ্ছি, প্রথম দুটো লেটার পাচ্ছি আমি হচ্ছে এক্স আর, সরি এক্স আর কি পাচ্ছি, এক্স আর জে পাচ্ছি। তাহলে এক্স আর জে কোথায় রয়েছে, এক্স আর জে তোমার এই অপশনে রয়েছে, এই অপশনে নেই। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে আমার, অপশন এ, ঠিক আছে। আচ্ছা পরবর্তী সিকোয়েন্সটা বলে রাখি, ফলো কি করে, +5 +5 +5, ঠিক আছে। তাহলে দেখো এল প্লাস 5 যদি আমি করি কত আসবে আমার, কিউ আসবে, এবং কিউ প্লাস 5 করলে কিন্তু আমার ভি থাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের সিকোয়েন্স। তাহলে আমার পাঁচের উত্তর কি এসে গেল, পাঁচের উত্তর এসে গেল হচ্ছে আমার অপশন এ। এক সহজ কোশ্চেন, ঠিক আছে, একদম সহজ কোশ্চেন। খুব যে মারাত্মক ডিফিকাল্ট কোশ্চেন সেটা কিন্তু গ্রুপ সি গ্রুপ ডিতে আসবে না, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেনটা করো, 6 নম্বর কোশ্চেনটা করো। 6 নম্বর কোশ্চেনটা করার পর আমরা একটু ভালো রকম আজকে ব্লাড রিলেশনের কোশ্চেন, মানে রক্তের সম্পর্ক যে কোশ্চেন গুলো থাকে তার কোশ্চেন করব। একটু সিকোয়েন্স তোমাদেরকে বানাতে হবে, একটু সময়ের সাপেক্ষ কাজ ওটা, তারপর তোমরা চেষ্টা করবে আগে, ঠিক আছে। আচ্ছা এটার উত্তর হয়ে গেলে আমাকে একটু কমেন্ট করে জানাবে, এটার উত্তর হয়ে গেলে। চলো ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে। দেখো এটা তো একদমই সোজা। যদি আমি তোমাকে বলি এখানে লেখো এম আর
এখানে লেখো এন ইউ, এখানে লেখো ও এক্স, তারপর পি এ, তারপর আমাকে বার করতে হবে। এবার এটা কত হচ্ছে +1, এটাও তোমার হচ্ছে +1, এটাও তোমার হচ্ছে +1, এটাও তোমার হচ্ছে +1। তাহলে p+1 করলে কত হয় আমার কিউ হয়। তাহলে আমি কিউ দেখে নিলাম। তাহলে কিউ প্রথমে কোথায় আছে, এই দুটো অপশনে রয়েছে, এটাও এলিমিনেট, এটাও এলিমিনেট। তারপর বলেছে আর প্লাস ইউ, তাহলে আর প্লাস যদি 3 করি তাহলে ইউ পাই, আবার u+3 করলে এক্স পাই, x+3 করলে এ পাই। তাহলে a+3 কেন 1+3 করলে 4 হয়, এবং 4 মানে কি হয় ডি হয় আমার। তাহলে সঠিক উত্তর কি হয়ে গেল আমার কিউডি। সঠিক উত্তর কি হয়ে গেল আমার কিউডি হচ্ছে আমার সঠিক উত্তর। একদম সবাই কিন্তু সঠিক করেছো। এবার আসা যাক আজকের মূল অ্যাট্রাকশন, আজকের ব্লাড রিলেশনের। একটু তোমরা ধৈর্য নিয়ে কোশ্চেনটাকে পড়বে, ধৈর্য নিয়ে কোশ্চেনটাকে বুঝবে, হয়ে যাওয়ার পর আমাকে অপশন 1 আর 2 এর উত্তরটা বলবে। আগে নিজেরা সিকোয়েন্সটাকে সাজাও ব্লাড রিলেশনের, আগে নিজেরা সিকোয়েন্সটাকে সাজাও। ধৈর্য সহকারে কোশ্চেনটাকে করবে, তাড়াহুড়ো করবে না। দেয়ার আর 8 মেম্বার, একটা পরিবারে 8টা মেম্বার রয়েছে, তাদের নাম দেওয়া রয়েছে। এ ইজ দ্য গ্র্যান্ডফাদার অফ এফ অ্যান্ড ফাদার অফ সি। এ হচ্ছে এফ এর দাদা, আর এ হচ্ছে সি এর বাবা। বি হচ্ছে জি এর মা। E is the mother of N and wife of C. G is the sister of C. D is the mother of A. And F is the sister of H. তোমাকে সিকোয়েন্সটা পার করতে বলেছে। চলো দেখা যাক কে পারে কোশ্চেনটা। হয়ে যাওয়ার পর 1 আর 2 আমাকে অ্যান্সার করে জানাবে। চলো অ্যান্সারটা লেখো, অ্যান্সার লেখো। আচ্ছা সাউন্ড তোমাদের অফ আছে, তুমি একটা কাজ করতে পারো, কমেন্টে লেখো, কমেন্টে, ঠিক আছে? সাউন্ডটা অফ করা রয়েছে, কমেন্টে লিখবে। চলো আমি সাজাই একটু, ঠিক আছে? আমি সাজাই, জাস্ট তোমরা দেখো সাজানোটা, আর যাদের করছো তারা করো। দেখো প্রথমে আমায় কি বলেছে, প্রথমে বলেছে এ ইজ দ্য গ্র্যান্ডফাদার অফ এফ, ঠিক আছে? মানে কি এর গ্র্যান্ডফাদার হচ্ছে কে, মানে এফ এর গ্র্যান্ডফাদার কি হচ্ছে, এ হচ্ছে। তাহলে আমি এ কে এখানে লিখলাম, যেহেতু পুরুষ তাই জন্য প্লাস চিহ্ন দিলাম, তোমরা চাইলে স্কোয়ার চিহ্ন দিতে পারো, তোমাদের মতো চিহ্ন দিতে পারো। এবং গ্র্যান্ডফাদার মানে মধ্যিখানে একটা জেনারেশন হবে, তারপর কি হবে, তলায় হবে এফ। তো এখান থেকে বুঝতে পারছো যে এ ইজ দ্য গ্র্যান্ডফাদার অফ এফ। অ্যান্ড এই অ্যান্ডটা কার জন্য, এই অ্যান্ডটা হচ্ছে এর জন্য। অ্যান্ড এ হচ্ছে কার বাবা, না সি এর বাবা। তাহলে দেখো কার বাবা, না সি এর বাবা। আপাতত আমি লিখলাম এখানে, আপাতত আমি কোথায় লিখলাম সি এর বাবা। এবার দেখো এখানে একটা ভুল রয়েছে। ভুলটা কি আছে, এখানে আমি জানি না যে সি এর সন্তান আমার এফ কিনা, সি এর সন্তান আমার এফ কিনা, ঠিক আছে? এখন অব্দি কিন্তু জানি না, পরবর্তী দেখছি যে হবে কিনা। তার মানে কি সি আমার এরকম এই জায়গাতে কোথাও একটা বসবে, মানে এই একটা জেনারেশন উপরে কোথাও একটা বসবে। বলছে বি ইজ দ্য মাদার অফ জি, কি বলেছে, বি ইজ দ্য মাদার অফ জি, বি ইজ দ্য মাদার অফ জি। আর একটা জিনিস লিখে রাখি যে এ ইজ দ্য ফাদার অফ কি ছিল, এ ইজ দ্য ফাদার অফ সি। আমি হিন্টস গুলোকে লিখে রাখছি। ইজ দ্য মাদার অফ এফ, ইজ দ্য মাদার অফ এফ। তার মানে এফ এর মা কে, এফ এর মা হচ্ছে ই, এফ এর মা কে হচ্ছে ই। চলো একটা চিহ্ন দিয়ে রাখলাম এর সাথে। তারপর বলছে যে কমা দি অ্যান্ড ওয়াইফ অফ সি, তার মানে ই এর, ই কার ওয়াইফ, না সি এর ওয়াইফ। তার মানে যদি সি এর ওয়াইফ হয় তখনই তো ছেলে হবে। তাহলে এফ এর বাবা কে হয়ে গেল, এফ এর বাবা সি হলো, এবং সি এর বাবা কে হলো, এ হলো। দেখো আমি সিকোয়েন্স কিন্তু সাজিয়ে দিলাম।
এবার বলছে জি ইজ দ্য সিস্টার অফ সি, জি ইজ দ্য সিস্টার অফ সি, তার মানে সি এর সিস্টার কে, সি এর সিস্টার হচ্ছে আমার জি, সি এর সিস্টার কে, সি এর সিস্টার হচ্ছে আমার জি, লিখে রাখলাম। আর ডি ইজ দ্য মাদার অফ ই, ডি ইজ দ্য মাদার অফ ই, অ্যান্ড এফ ইজ দ্য সিস্টার অফ এইচ, এফ ইজ দ্য সিস্টার অফ এইচ। তার মানে দেখো এখানেও কিসের সম্পর্ক হবে, একটা হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক তুমি এখানে পেলে, আর একটা হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক তুমি এখানে পেলে। তাহলে তোমার যে ডায়াগ্রাম সেই ডায়াগ্রামটা কিন্তু তৈরি হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পেরেছো? ডায়াগ্রামে ডাউট রয়েছে? ডাউট থাকলে বলো, আমি আরেকবার এঁকে বোঝাবো। ঠিক আছে, এবার দেখো একটা জিনিস মজার বিষয় হচ্ছে যে এফ এর যে সরি এইচ এর যে জেন্ডার, মানে এই ছেলে না মেয়ে সেটা কিন্তু আমরা জানি না। তো যেহেতু জানি না, আমরা প্লাস অথবা মাইনাস সাইন দুটোই দিয়ে রাখবো, বিকজ আমরা এইচ এর যে জেন্ডার সেটা কিন্তু আমরা জানি না। ঠিক আছে, হ্যাঁ স্যার আরেকবার বলুন। ঠিক আছে, চলো প্রথম থেকে বলছি, আমি প্রথম থেকে বলছি। ঠিক আছে, দেখো একটা পরিবারে 8 জন ব্যক্তি ছিল, একটা পরিবারে 8 জন ব্যক্তি ছিল। এ হচ্ছে এফ এর গ্র্যান্ডফাদার, এ হচ্ছে এফ এর গ্র্যান্ডফাদার। তার মানে গ্র্যান্ডফাদার মানে কি, বাবার বাবা, তাই তো? গ্র্যান্ডফাদার মানে কি বাবার বাবা বা মায়ের বাবা, দুজনকে আমরা গ্র্যান্ডফাদার বলে থাকি। তাহলে মানে কি এর তলায় কোনো একটা জেনারেশন হবে, এবং তার তলায় কে বসবে, তার তলায় আমার এফ বসবে, তার তলায় আমার কে বসবে, তার তলায় আমার এফ বসবে। ভালো কথা। এবং তারপর বলছে, এবং এ হচ্ছে সি এরও বাবা, এ হচ্ছে সি এরও বাবা। তাহলে আমি লিখতে পারি যে এ হচ্ছে আমার কার বাবা না, সি এর বাবা। তারপর বলছে বি ইজ দ্য মাদার অফ জি, বি ইজ দ্য মাদার অফ জি, বি কার মা, জি এর মা। আমি দেখো সাইডে পয়েন্ট পয়েন্ট করে লিখে রাখছি। ইজ দ্য মাদার অফ এফ, ইজ দ্য মাদার অফ এফ। তাহলে এফ এর মা কে, এফ এর মা হচ্ছে ই। তো এফ যদি এখানে থাকে তাহলে ই কোথায় হওয়া উচিত, তার থেকে ঠিক একটা জেনারেশন উপরে হওয়া উচিত। অ্যান্ড ইজ দ্য ওয়াইফ অফ সি, ই কার ওয়াইফ না, ই হচ্ছে তোমার সি এর ওয়াইফ। এবার দেখো যদি ই এর সাথে সি বিয়ে করে, সেই ক্ষেত্রে তাদের একটা বাচ্চা হবে বা সন্তান হবে, তাছাড়া তো পসিবল নয়। তাহলে সি কার বাবা হয়ে গেল, সি হয়ে গেল এফ এর বাবা, এবং সি এর বাবাকে এ, যেটা আমি এখান থেকে পেয়ে গেলাম। তারপর দেখো কি বলেছে, যে জি ইজ দ্য সিস্টার অফ সি, তার মানে এই যে সি, তার একটা বোন রয়েছে, সেই বোনটাকে, সেই বোনটা হচ্ছে তোমার জি, বোনটা হচ্ছে তোমার জি। এবং বলেছে যে ডি ইজ দ্য মাদার অফ ই, ই এর মা কে, ই এর মা হচ্ছে তোমার ডি, ই এর মা কে, ই এর মা হচ্ছে তোমার ডি। ঠিক আছে, লিখে রাখো। চলো এবার একটা জিনিস দেখো, যে এখানে তুমি পেয়েছো যে জি এর মা কে, জি এর মা হচ্ছে আবার বি, জি এর মা কে, জি এর মা হচ্ছে বি। এবার দেখো এরা কে, এরা হচ্ছে ভাই বোন। তো এরা যদি ভাই বোন হয়, তাহলে এই এ কার সাথে বিয়ে করেছিল, এ বিয়ে করেছিল হচ্ছে বি এর সাথে, এ বিয়ে করেছিল হচ্ছে বি এর সাথে। বুঝতে পেরেছো? এইটা হচ্ছে একটা হাজবেন্ড ওয়াইফ সম্পর্ক, দুটো হাজবেন্ড ওয়াইফ সম্পর্ক হয়েছে। আর এটা লাস্টে কি বলেছে, এফ ইজ দ্য সিস্টার অফ এইচ, এফ ইজ দ্য সিস্টার অফ এইচ। তার মানে কি এইচ এর বোন হচ্ছে এফ, কিন্তু আমরা এইচ বা এফ এর জেন্ডার কিন্তু এখনো অব্দি জানি না। এবার আমাকে বার করতে কি বলেছে, বার করতে বলেছে হাউ জি ইজ রিলেটেড টু এইচ। তার মানে কি এইচ এর সাথে জি এর সম্পর্ক কি আছে, এইচ এর সাথে জি এর সম্পর্ক কি হবে বলো তোমরা। ঠিক, এবার দেখো এইচ বা এফ এদের দুজনের বাবা মা কে, ই বা সি, ই এবং সি, এবং সি এর বোন হচ্ছে কে জি। তাহলে এইচ এর জন্য জি কে হবে, ওর আন্টি হবে। এইচ এর জন্য না, মা কি করে হয়, এইচ এর মা তো হচ্ছে ই। এইচ এবং এফ যদি তোমার ভাই বোন বা ভাই ভাই বা বোন বোন হওয়া হয়, এবং তাদের বাবা মা যদি সি ই হয়, আমাকে বলেছে এইচ এর জন্য জি কে হবে, তাহলে এইচ এর জন্য জি কে হবে, ওর আন্টি হবে। বুঝতে পেরেছো? তারপর বলেছে যে হাউ সি ইজ রিলেটেড টু ডি, মানে ডি এর জন্য সি কে, ডি এর জন্য সি কে হবে, একদম আন্টি। তাহলে এই যে ডি এর জন্য সি কে হবে বলো, ডি এর জন্য সি কে হবে ওর জামাই হবে, ডি এর জন্য সি কে হবে ওর সান ইন ল, জামাই। কেন দেখো ডি এর মেয়ে হচ্ছে ই, এবং তার মেয়ে কার সাথে বিয়ে করেছে, সি এর সাথে বিয়ে করেছে। তাই জন্য ডি এর জামাইকে, ডি এর জামাই হচ্ছে তোমার সি। ক্লিয়ার? একদমই সান ইন ল, যেটা আমরা ইংলিশে বলে থাকি। একটু টাফ, একটু টাফ, নো ডাউট, আমি বলছি একটু টাফ রয়েছে, ঠিক আছে, বাট করতে করতে হয়ে যাবে কোশ্চেনটা। এই কোশ্চেনটা করো, চেষ্টা করো একবার তোমরা।
এটা বড় কোশ্চেন রয়েছে, একটু চেষ্টা করো কোশ্চেনটা। ইন এ ফ্যামিলি এম ইজ দ্য ফাদার অফ এস, এস হু ইজ আনম্যারিড মানে এস বিয়ে করেনি, এস অ্যান্ড ডি আর সিস্টার, টি ইজ ম্যারিড টু এন, এন হু ইজ only brother of D, B is the brother-in-law of N, R is the only child of N, T does not have any sibling. T does not have a sibling মানে হচ্ছে যে তার কোনো ভাই বোন বা তার কোনো বোন বা তার কোনো ভাই কিছু থাকবে না, ও একা একা সন্তান। করো কোশ্চেনটা, নাকি স্ট্রাকচারটা বানাও। হয়ে গেলে বলবে, মাথা ঠান্ডা করে রিজনিং করবে, ঠিক আছে? যখনই তোমরা রিজনিং করবে পরীক্ষাতে একদম মাথা ঠান্ডা রাখবে, কারণ এগুলো কিন্তু প্রচন্ড পরিমাণে তোমাদের গোলাবে। আর অনেকে ভাবতে পারে স্যার এত কি কোশ্চেন আসবে, এটা কিন্তু টাফ কোশ্চেন নয়। যদি তোমরা এর মধ্যে কনস্টেবলের পরীক্ষা দিয়ে থাকো তোমরা বুঝতে পারবে যে কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু আস্তে আস্তে রাজ্য সরকার কিন্তু খুব ভালো স্ট্যান্ডার্ড হচ্ছে, তো আরামসে মাথা ঠান্ডা করে করো। চলো আমি একটু তোমাদের ডায়াগ্রামটা বোঝাই, শুধু ডায়াগ্রামটা আঁকবো আমি, আরামসে বোঝো। এম ইজ দ্য ফাদার অফ এস, এম ইজ দ্য ফাদার অফ এস, ভালো কথা। তার মানে এস এর বাবাকে, এস এর বাবা হচ্ছে এম। বলেছে এম হু ইজ আনম্যারিড মানে এম কাউকে বিয়ে করেনি, তাহলে বিয়ে যদি না করে থাকে তার কোনো বাচ্চা হওয়ার পসিবিলিটি নেই, ঠিক আছে? আমি এটা স্টার দিয়ে রাখবো, ঠিক আছে? তারপর বলেছে এস অ্যান্ড ডি আর সিস্টার, তার মানে কি এস এবং ডি দুজনেই হচ্ছে বোন, একে অপরের বোন। তাহলে এস এবং ডি হচ্ছে কি একে অপরের বোন, ভালো কথা। দুজনেই কিন্তু মেয়ে, তাই জন্য আমি মাইনাস সেন দিলাম, ঠিক আছে? বলছে টি ইজ ম্যারিড টু এন, টি কার সাথে বিয়ে করেছে? টি তোমার বিয়ে করেছে হচ্ছে কার সাথে, না এন এর সাথে। এন হু ইজ দ্য অনলি ব্রাদার ইন ল অফ টি, তার মানে কি এন হু ইজ দ্য অনলি ব্রাদার ইন ল অফ টি। তাহলে এন কার ব্রাদার ইন ল হওয়া উচিত? টির ব্রাদার ইন ল হওয়া উচিত। এন কার ব্রাদার ইন, সরি কে বলেছে? এন, সরি সরি ভুল লিখেছিলাম, এক মিনিট দাঁড়াও। দেখো কি বলেছে, এন কার ব্রাদার ইন ল তোমার? এন হচ্ছে তোমার টি এর ব্রাদার ইন ল, এন হু ইজ দ্য অনলি ব্রাদার ইন ল অফ টি, ঠিক আছে? এটা কি হচ্ছে ব্রাদার ইন ল, লিখে নিলাম ব্রাদার ইন ল। বি ইজ দ্য ব্রাদার ইন ল অফ এন, এবং বি হচ্ছে কার ব্রাদার ইন ল? এন এর ব্রাদার ইন ল, ঠিক আছে? এটা কিন্তু খুব কনফিউজিং কোশ্চেন। আর ইজ দ্য অনলি চাইল্ড অফ এন, এন এর অনলি চাইল্ড কে আছে আমার? আর রয়েছে। টি ডাজ নট হ্যাভ এনি সিবলিং, এবার টি এর কোনো সিবলিং নেই। এবার দেখো এখানে আমরা দুটো স্ট্রাকচার পাচ্ছি, এই দুটো স্ট্রাকচারকে আমাকে একটু মেলাতে হবে, ঠিক আছে? দুটো স্ট্রাকচারকে আমাকে একটু মেলাতে হবে। আচ্ছা, আমি একটা কাজ করি, কি কাজ বলো তো? দাঁড়াও, এটাকে একটু চেঞ্জ করে লিখতে পারি, দেখো যেভাবে বলছি এভাবে লেখো, শুধু আমি সাজাচ্ছি কিভাবে দেখো। ধরো এম কে আমি এখানে লিখলাম, এম এর দুটো সন্তান এখন অব্দি পেয়েছি, একটা হচ্ছে এস যে বিয়ে করেনি, আর একটা হচ্ছে ডি যে বিয়ে করেছে। এবার
ধরো এন কে আমি এখানে লিখলাম, ঠিক আছে, আর ও কার সাথে বিয়ে করেছে, টি এর সাথে। এখানে একটু উল্টো পাল্টা হয়ে গেছিল, কেন এন আমার ব্রাদার ইন ল ছেলে বলেছে। আর দেখো এদের সন্তানকে, এদের সন্তান হচ্ছে আর, আর তোমাকে এটা বলেছে যে এন ইজ দা, এন হু ইজ দা অনলি, সরি অনলি ব্রাদার, হ্যাঁ এন হু ইজ দা অনলি ব্রাদার অফ ডি বলেছে, একমাত্র ভাই। এবং এর ব্রাদার ইন ল কে বলেছে, বি বলেছে। তাহলে ব্রাদার ইন ল হওয়ার জন্য বিয়ে করাতে হবে। তার মানে দেখো আমি এখানে একটা কাপেল এখানে পেলাম, আর একটা কাপেল আমি এখানে পেয়ে গেলাম। তাহলে এই কোশ্চেনের যে ডায়াগ্রাম, সেটা হচ্ছে তোমার এই পার্টটা। একবার তোমরা বাড়িতে, বাড়ির জন্য এই ডায়াগ্রামটায় খাতাতে এঁকে নাও, তারপর তোমরা লাইন বাই লাইন পড়ে তোমরা এইভাবে তোমাদেরকে সাজাতে হবে, ঠিক আছে। দুটো পার্টে হলো, প্রথমের পার্ট এটা হয়েছিল, দ্বিতীয় পার্ট এখানে হয়েছিল, নিয়ে আমি তোমাদেরকে সাজিয়ে দিলাম। এবার কোশ্চেন বলেছে যে হাউ এম ইজ রিলেটেড টু এন। তাহলে এন এর জন্য এম কে, এন এর জন্য এম কে ওর বাবা, এন এর জন্য এম কে ওর বাবা, ডাইরেক্ট দেখতে পাচ্ছ, ঠিক আছে। কেন দেখো ডি এর ভাই কে হবে, এন হবে, তাহলে এর কি হবে, বাবা হবে। তার মানে এস টি এবং এন, এদের তিনজনেরই বাবা হচ্ছে কি আমার এম। তারপর বলেছে হাউ এস ইজ রিলেটেড টু টি। তাহলে টি এর জন্য এস কে, টি এর জন্য এস কে হয়ে গেল, টি এর জন্য এস হয়ে গেল সিস্টার ইন ল। কারণ টি বিয়ে করেছে কাকে, এন কে, এবং এন, টি এবং এস হচ্ছে সবাই ভাই বোন। তাহলে টি এর জন্য এস কে হয়ে গেল ওর সিস্টার ইন ল, অ্যাকচুয়ালি ঠিক আছে, কি হয়ে গেল, সিস্টার ইন ল, মানে শালি যেটাকে আমরা বলি বাংলায়। হাউ মেনি ফিমেল মেম্বার্স আর দেয়ার ইন দ্য ফ্যামিলি, মানে পরিবারে কজন ফিমেল মেম্বার রয়েছে, বলো কজন ফিমেল মেম্বার রয়েছে এখানে। আচ্ছা একটা কথা আমাকে বলো, যেটা আমি এখানে একটা জিনিস লিখেছিলাম, এই যে আর এর আমি একটা জেন্ডার দিয়ে দিয়েছিলাম, আর এর জেন্ডার কি আমরা জানি, আর এর জেন্ডার কিন্তু আমরা জানি না। কেন, এখানে কি বলেছিল প্রশ্নের ক্ষেত্রে, যে আর ইজ দা অনলি চাইল্ড অফ এন, মানে একমাত্র সন্তান। তো ভাই একমাত্র সন্তান ছেলে না মেয়ে আমরা কি বলতে পারবো, বলতে পারবো না। তাহলে আর আমার পুরুষ হতে পারে, আর আমার মহিলা হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমি কি অ্যাকচুয়াল সংখ্যায় বলতে পারি যে পরিবারে কটা মহিলা রয়েছে, বলতে পারি, বলতে পারি না। তাহলে উত্তর কি হবে আবার, উত্তর হবে অপশন ডি, ক্যানট বি ডিটারমাইন্ড। এগুলো একটু ভালো কোশ্চেন ছিল, ঠিক আছে। একবার পারলে এই যে ডায়াগ্রামটা তোমরা তোমাদের খাতাতে এঁকে রাখতে পারো। এই কোশ্চেন গুলো আমি পরবর্তীতে করাবো। চলে আসি একটা সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন, ঠিক আছে, একটা মজাদার কোশ্চেন, খুবই সহজ কোশ্চেন, তোমাকে জাস্ট একটু কমেন্টে বলবে। খুবই ইজি কোশ্চেন এবং মজাদার কোশ্চেন আছে। একদম, ঠিক আছে। হ্যাঁ স্যার ওটা অনলি ব্রাদার, সেটাই সেটাই। চলো, একদম সোজা কোশ্চেন আছে। বলেছে একটা এ গ্রুপ অফ ফ্রেন্ডস সিটিং ইন এ রো, তার মানে কি রকম অ্যারেঞ্জমেন্ট, একে বলা হয় আমার লিনিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে, লিনিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট, একদম সোজা কোশ্চেন, মানে সবাই কি একটা লাইনে বসে রয়েছে। তারপর অনেক গল্প বলেছে যে ডি সিটিং টু ইজ ইমিডিয়েট রাইট, তার মানে কি বির ইমিডিয়েট রাইট, মানে বির একদম ডান দিকে কে বসবে আমার, ডি বসবে। আগে তোমরা কমেন্ট করে আমায় কমেন্টে অ্যান্সার দাও, কি হবে, কমেন্ট করে আমাকে অ্যান্সারটা দাও। চলো আমি বলছি, ডি ইজ সিটিং টু বি's ইমিডিয়েট রাইট, তার মানে কি বি এর ইমিডিয়েট রাইটে কে বসবে, ডি বসবে। এবং তারপরে বলবে যে সি ইজ সিটিং টু ইজ ইমিডিয়েট লেফট, তার মানে কি ই এর একদম বাঁদিকে কে বসবে আমার, সি বসবে, কোশ্চেনে তাই বলেছে। অ্যান্ড ইজ এট ওয়ান অফ দ্য এন্ড, তার মানে সি কোনো একটা এন্ডে বসে আছে। বলছে ইফ এ ইজ নট সিটিং এট আইদার এন্ড, মানে এ কোনো এন্ডে বসেনি, কেন তাছাড়া এটা পসিবলি কি হতো, এ আমার এখানেও বসতে পারতো। তাহলে আমাকে বলো যদি এন্ডে আমার সি বসে থাকে, আমার সি হয়ে গেছে ডি হয়ে ই হয়ে গেছে, এই জায়গাটা ফাঁকা রয়েছে, তাহলে এই জায়গায় কে বসবে, এই জায়গায় আমার এ বসবে। তাহলে আমার যে সিটিং অ্যারেঞ্জমেন্ট বা সিকোয়েন্স, সেটা কেমন হবে, বাঁ দিকের প্রথমে সি হবে, তারপর আমার ই বসবে, তারপর এ বসবে, তারপর বি বসবে, তারপর আমার ডি বসবে।
তাহলে আমাকে বার করতে বলেছে যে হু অ্যামং দিস ফ্রেন্ডস আর সিটিং এট দ্য টু এন্ড অফ দি সিকোয়েন্স। দুই এন্ডে কে বসবে? সি এন্ড ডি বসে রয়েছে। বাঁ দিকের এন্ডে বসেছে সি আর ডান দিকের এন্ডে বসেছে আমার ডি। ঠিক আছে, বোঝা গেছে? বলো, কোশ্চেন কি কঠিন ছিল? কোশ্চেন কিন্তু কঠিন ছিল না, একদমই। উত্তর দিয়েছো, কি বলেছো? সি এবং ডি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। চলো পরবর্তীটা কোশ্চেনে যাও। চলো এই কোশ্চেনটা করা যাক। এই কোশ্চেনের ক্ষেত্রে কি বলেছে, এটা হচ্ছে সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট, মানে সবাই কি, সবাই একটা সার্কেলে বসে রয়েছে। কতজন রয়েছে? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাতজন বসে আছে। আগে সাতজন পরেই এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাতজন আছে। সবাই কোন দিকে দেখছে? সবাই সেন্টারের দিকে দেখছে। এবার হিন্ট গুলোকে লেখো। বলছে এন ইজ সিটিং বিটুইন এন এন্ড ও। তার মানে কি এন এবং ও এর মাঝখানে কে রয়েছে? আমার এল রয়েছে। কে ইজ থার্ড টু দি লেফট অফ ও, তার মানে ও এর থার্ড লেফটে কে বসবে? ও এর থার্ড লেফটে আমার কে বসছে? না ভাই, আমার কে বসছে। তারপর বলেছে কিউ ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ এম, তার মানে এম এর সেকেন্ড লেফটে কি আছে? এম এর সেকেন্ড লেফটে কিউ রয়েছে। এবং এম হু ইজ টু দা লেফট অফ পি, এম হু ইজ টু দা লেফট অফ পি, তার মানে পি এর বাঁ দিকে আমার এম বসবে। দেখো, যখন তোমরা সিটিং অ্যারেঞ্জমেন্ট করবে, একটা সাজেশন আমার তরফ থেকে রয়েছে, সবসময় না কোশ্চেন পড়ার পর এরকম সাইডে একটা নোট বানিয়ে নেবে, তাহলে তোমাদের কিন্তু ভুলবে না তোমরা। এবার চলো আমরা বসানো শুরু করি। এবার দেখো, সার্কুলার সিটিং এ আমরা যে কোনো দিক থেকে বসাতে পারি, যে কোনো জায়গা থেকে বসাতে পারি, কোনো সমস্যা আমার হয় না। তো ধরো আমার ইচ্ছা করলো, যেহেতু সবাই সেন্টারে ফেসিং, তাই জন্য সেন্টার দিকে একটা এরকম চিহ্ন দিয়ে দেবো। আমার ইচ্ছা হলো আমি ওকে এখানে বসাবো, আমি লিখলাম ও। বলছে ও এর বাঁ দিকে থার্ড প্লেসে কে বসেছে? তাহলে বাঁ দিকে থার্ড প্লেস মানে কি? ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তাহলে কে কোথায় বসলো? কে আমার এখানে বসলো। তাহলে আমার এই সিকোয়েন্সটা হয়ে গেল। তারপর কি বলেছে দেখো, ও এল এন পাশাপাশি বসবে। ঠিক আছে, ও এল এন পাশাপাশি বসবে, এবং পি এর বাঁ দিকে আমার এম হওয়া চাই, এবং এম এর সেকেন্ড লেফটে আমার কিউ হওয়া চাই। ধরো আমি যদি, ও আমার এখানে রয়েছে, এল কে আমি যদি এখানে বসাই, আর তাহলে এন আমার কোথায় বসবে? এন আমার এখানে বসবে। আর দেখো, তারপর যদি এম কে যদি এখানে বসাই, সেকেন্ড প্লেসে কিউ আমার হবে না। তাহলে আমি যদি এম কে এখানে বসাই, তাহলে সেকেন্ড প্লেসে কিউ কোথায় বসবে? এখানে বসবে। এবং আরেকটা কন্ডিশন বলেছিল যে পি এর বাঁ দিকেই আমার কিউ বসাতে চাই। ঠিক আছে, হু ইজ টু দা লেফট অফ পি, তাহলে দেখো পি এর বাঁ দিকে কে বসছে? এম বসছে। তাহলে সঠিক সিকোয়েন্স কোনটা হয়ে গেল? সঠিক সিকোয়েন্স হয়ে গেল হচ্ছে এইটা। বলছে হুইচ অফ দ্য ফলোইং পেয়ার হ্যাজ দ্য ফার্স্ট এন্ড সেকেন্ড ইমিডিয়েট টু দ্য লেফট অফ দ্য পার্সন। অপশনটা আমার মনে ছিল না, তো তোমরা জাস্ট মিলিয়ে নাও যে তোমাদের সিকোয়েন্সটা ঠিক আছে কিনা। এবার সিকোয়েন্সের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, অনেকে হয়তো ভাবতে পারে যে স্যার আমি তো ও এখানে বসিয়েছিলাম, আমার পি এখানে এসেছিল, আমার এম এখানে এসেছিল, সেটা কোনো সমস্যা নেই। শুধু দেখো যে নাম্বার গুলো বা যে অ্যালফাবেট গুলো বসেছে, সেগুলো পর পর বসেছে কিনা, অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ ডিরেকশনে পর পর আছে কিনা, মানে তোমার সিকোয়েন্স অনুযায়ী ও প্রথমে হওয়া উচিত, পি এম এইভাবে শুধু দেখে রাখবে, যেটা সার্কেলটা ঠিকঠাক পরপর বসেছে কিনা, এটা জাস্ট তোমাকে দেখতে হবে। চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। দেখো পরবর্তী কোশ্চেন বলছে যে ছজন ব্যক্তি রয়েছে, তারা একটা স্ট্রেট লাইনে বসে রয়েছে, এবং সবাই কোন দিকে দেখছে? নর্থ ফেসিং এ দেখছে। হিন্ট কি লিখেছে? দেয়ার আর সিটিং বিটুইন পি এন্ড ডি
S is to the immediate right of P and R is at the extreme right. Q is second to the left of P. U is sitting between P and Q. কোনো সমস্যা নেই, হয়ে গেছে কোশ্চেনে। দেখো একটা বড় হিন্ট বলেছে যে আর হচ্ছে আমার এক্সট্রিম রাইটে বসে আছে, তাহলে এক্সট্রিম রাইটে আমি আর কে এঁকে বাকি দাগগুলো টেনে দেবো। তা টোটাল কজন বসে আছে আমার? 6 জন। একটা অলরেডি বসে গেছে, তাহলে বাকি 5 জন, 1 2 3 4 5 জন এখানে বসবে। এবার দেখো পরবর্তী হিন্ট কি দিয়েছে, পরবর্তী হিন্ট কি বলেছে, চলো এটা আমার মানে দেয়ারটা ভুল আছে, ঠিক আছে, দেখতে হবে একবার, ঠিক আছে, কোশ্চেনটার মধ্যে। চলো দেখা যাক। এস ইজ টু দা ইমিডিয়েট রাইট অফ পি। পি এর ইমিডিয়েট রাইটে কে বসবে? পি এর ইমিডিয়েট রাইটে আমার বসবে হচ্ছে এস, ঠিক আছে। এস ইজ টু দা ইমিডিয়েট রাইট অফ পি। আর ইজ এট দ্য এক্সট্রিম রাইট। কিউ ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ পি। তার মানে পি এর সেকেন্ড লেফটে আমার কে আছে? পি এর সেকেন্ড লেফটে আমার কিউ আছে। অ্যান্ড ইউ ইজ সিটিং বিটুইন কিউ অ্যান্ড পি। কিউ এবং পি এর মাঝখানে, কিউ এবং পি এর মাঝখানে আমার কে রয়েছে? ইউ বসে রয়েছে। ভালো কথা, আঁকা যাক তাহলে। সাপোজ আমি এস কে যদি এখানে লিখি, তাহলে আমার পি কোথায় হবে? পি আমার এখানে হবে। কেন? পি এর একদম ডান দিকে কে বসবে? এস বসবে। এবং পি এর সেকেন্ড লেফটে, তাহলে ফার্স্ট লেফট সেকেন্ড লেফটে কিউ কোথায় বসবে? কিউ আমার এখানে বসবে। এবং পি এবং কিউ মাঝখানে কে বসবে? আমার ইউ বসবে। দেখো একটাই স্থান বাকি রয়েছে, সেটা হচ্ছে টি, তাহলে টি কে এখানে বসিয়ে দাও, আমাদের সিকোয়েন্স কমপ্লিট হয়ে গেল। এবার বলছে হু ইজ সিটিং টু দা ইমিডিয়েট লেফট হ্যান্ড। একদম লেফট হ্যান্ডে কে বসে আছে? এক্সট্রিম লেফট হ্যান্ডে, সেটা হচ্ছে টি। তাহলে সঠিক অ্যান্সার কি হয়ে গেল আমার? টি হয়ে গেল। কোশ্চেন কিচ্ছু নেই, একটু জাস্ট কোশ্চেনটা পড়তে হবে আমাকে ভালো করে, পড়ার পর বুঝতে হবে। চলো এই কোশ্চেনটা করো একবার, এই কোশ্চেনটা করো তোমরা ট্রাই, তুমি সলভ করার সময় দিলাম তোমাদেরকে। অলোকের ইমিডিয়েট রাইটে কে বসেছে, মানে একদম ডান, ঠিক ডান দিয়ে কে পাশে কে আছে? চলো করো একবার। চলো শুরু করা যাক। দেখো এটা দেখে ঘাবড়াবে না। প্রথমত কজন ব্যক্তি রয়েছে আমার? 1 2 3 4 5 6 7 8 জন ব্যক্তি বসে রয়েছে। এটা সার্কেল আঁকবো। আগে 8 জনের জায়গাটা করি। 1 2 3 4 5 6 7 8, জাস্ট আগে জায়গাটা করলাম, ঠিক আছে। সবাই দেখো কোন দিকে ফেসিং রয়েছে আমার? সেন্টার ফেসিং। দেখো এতটা তো শুধুমাত্র গল্প, মানে সবাই কোন দিকে তাকিয়ে রয়েছে আমার? এই কেন্দ্রের দিকে তাকিয়ে রয়েছে, সেন্টার ফেসিং এ রয়েছে। ভালো কথা। বলছে ব্রাভো ইজ থার্ড টু দ্য রাইট অফ মাহি। ব্রাভো ইজ থার্ড টু দি রাইট অফ মাহি। তাহলে ব্রাভো কোথায় আছে? মাহি থার্ড রাইটে। মাহির থার্ড রাইটে কি আছে আমার? ব্রাভো আছে। অ্যান্ড সেকেন্ড টু দ্য লেফট অফ আলোক, মানে ব্রাভো হচ্ছে আলোকের সেকেন্ড লেফট। ব্রাভো হচ্ছে আলোকের সেকেন্ড লেফটে রয়েছে। চেতন ইজ নট অ্যান ইমিডিয়েট নেবার অফ মাহি অর আলোক। তার মানে কি? মাহি
অথবা আলোকের পাশে কে বসবে না? চেতন বসবে না। তাই জন্য দেখো একদম পাশে, তাই জন্য ফার্স্ট লিখে আমি লিখেছি একদম পাশে চেতন বসবে না। জয় ইজ অন দ্য ইমিডিয়েট রাইট অফ প্রিয়া। তার মানে প্রিয়ার ইমিডিয়েট রাইটে কি আছে? প্রিয়ার ইমিডিয়েট রাইটে আমার জয়া আছে। হু মানে কি? প্রিয়া। হু ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ অমিত। তাহলে অমিতের সেকেন্ড রাইটে কি আছে? আমার প্রিয়া রয়েছে। বোঝা গেছে? সবার আগের কাজ, যখনই তোমরা এরকম কোশ্চেন দেখছো, তোমাদের যে কাজটা করতে হবে, একবার আমি কোশ্চেন পড়বো, একবার আমি কোশ্চেন পড়ে এই যে হিন্ট গুলো সাজালাম, এই হিন্ট গুলোকে আমি সাজাবো। ব্যাস, এইটা হচ্ছে সব থেকে বড় কাজ। সব থেকে বড় কাজ হচ্ছে এইটা, ঠিক আছে? এবার আমি লেখা শুরু করি, বা জাস্ট লেখা শুরু করবো। দেখো যে কোনো দিক দিয়ে শুরু করতে পারি। এবার আমার ইচ্ছে হচ্ছে আমি ব্রাভোকে এখানে লিখবো, ঠিক আছে? ধরো আমি এখানে ব্রাভোকে লিখলাম, BRAVO, ব্রাভো, ঠিক আছে? দেখো আমি মাহিকেও লিখতে পারবো, আলোককেও লিখতে পারবো। বলেছে আলোকের সেকেন্ড লেফটে আমার ব্রাভো আছে। তাহলে ভাই আলোক কোথায় বসবে? আলোক এখানে বসবে। যদি এখানে হয় তাহলে সেকেন্ড লেফটে ব্রাভো হলো। এবং মাহি থার্ড রাইটে আমার কে রয়েছে? ব্রাভো রয়েছে। তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড, তাহলে মাহি কোথায় বসবে? মাহি আমার এখানে বসবে। যদি মাহি এখানে বসে, ফার্স্ট সেকেন্ড থার্ডে আমার ব্রাভো হয়ে গেল। দেখো এই পুরো, ধরো নেটে একটু প্রবলেম হচ্ছে, 1 মিনিট ওয়েট করো, নেটটা অটো কানেক্ট নিচ্ছে। চলো এবার চলে এসেছে, একটু নেটটা অসুবিধা হয়েছিল। চলো আমি দেখো বসিয়ে দিলাম এখানে। দ্বিতীয় বলেছে মাহি এবং আলোকের আশেপাশে চেতন বসবে না। তার মানে চেতন আমার এর পাশে এখানেও বসবে না, চেতন আমার এখানেও বসবে না, চেতন আমার এখানেও বসবে না। তার মানে চেতন কোথায় বসবে? একমাত্র পজিশন যেখানে চেতন বসতে পারে সেটা হচ্ছে আমার এখানে, ঠিক আছে? কি করে লিখলাম বুঝতে পেরেছো? বলেছে মাহি এবং আলোকের আশেপাশে চেতন বসবে না। তার মানে দেখো আলোক যদি এখানে বসে, এই দুটো পয়েন্টে চেতন বসবে না। আর মাহি যেহেতু এখানে আছে, এই দুটো পয়েন্টে আমার চেতন বসবে না। ক্লিয়ার? এটা আমার হয়ে গেল। এবার কি বলেছে দেখো, প্রিয়ার ফার্স্ট রাইটে আমার, প্রিয়ার ফার্স্ট রাইটে আমার কে বসেছে? জয়া বসেছে। তাহলে দেখো যদি আমি প্রিয়াকে এখানে লিখি, যদি আমি প্রিয়াকে এখানে লিখি, তাহলে জয়া কোথায় বসবে? জয়া আমার এখানে বসবে, ঠিক আছে? এবং বলেছে অমিতের সেকেন্ড রাইটে প্রিয়া বসবে। তাহলে অমিত কোথায় বসবে? অমিত আমার এখানে বসবে। অমিত যদি এখানেই বসে, ফার্স্ট সেকেন্ড রাইটে আমার প্রিয়া এখানে বসে গেল। তাহলে বেঁচে রয়েছে কে? বেঁচে রয়েছে আমার দীনেশ। তাহলে দীনেশ কোথায় বসবে? দীনেশ আমার এই পয়েন্টে বসবে। দেখো এইভাবেই কিন্তু তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট করতে হবে। এবার অনেকে ভাবতে পারে স্যার এত কঠিন দেবে না, আরে ধীরে ধীরে তুমি কল্পনা করতে পারবে না, কারণ এগুলো খুব সহজ কোশ্চেন। এবার বলেছে হু ইজ দি টু দা ইমিডিয়েট রাইট অফ আলোক। তার মানে আলোকের ইমিডিয়েট রাইটে কি আছে? তাহলে আলোকের ইমিডিয়েট রাইটে কে থাকবে? প্রিয়া থাকবে। তাহলে অ্যান্সার কি হয়ে গেল আমার? প্রিয়া হয়ে গেল আমার রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? তো চলো আজকের জন্য ক্লাস আমি এইটুকুনি রাখলাম। একটা কথা তোমাদের যেটা বলার, সে জিনিসটা হচ্ছে কি, সে জিনিসটা হচ্ছে যে এইখানে যে ফ্রি ক্লাসটা, এটা কিন্তু আগামী আর 1 সপ্তাহ হবে। তারপর আমাদের পেড ব্যাচ শুরু হবে। সেই পেড ব্যাচের মধ্যে যে জিনিসটা আমরা তোমাদের দিচ্ছি সেটা হচ্ছে অলরেডি কিন্তু, অলরেডি রেকর্ডেড ক্লাস সবকিছু রয়েছে। অলরেডি রেকর্ডেড ক্লাস সবকিছু অ্যাভেলেবেল রয়েছে ম্যাথ ইংলিশের ক্ষেত্রে। সেখানে চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে তোমাদের কোশ্চেন করানো আছে এবং কনসেপ্ট বোঝানো আছে। যদি কেউ সেই পেড ব্যাচে পারচেস করতে চাও, নিশ্চয়ই আমাকে জানাতে পারো। নাম্বার হচ্ছে 9007990045। এই নম্বরে সরাসরি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। এবং এই রেকর্ডেড অনলাইন পেড ব্যাচটার সাথে তোমরা যেটা পারবে, 3000+ কোশ্চেন্স MCQ থাকছে, যেটা অলরেডি প্রি আপলোডেড, মানে অলরেডি আপলোড করা রয়েছে। এবং আরো 2000 কোশ্চেন পাবে, যেটা হচ্ছে একদম লেটেস্ট প্যাটার্ন, যেটা রিজনিং বা ম্যাথ ইনক্লুড করে, ঠিক আছে? তো যদি কেউ ইন্টারেস্ট থাকো পেড ব্যাচের ক্ষেত্রে, সেটা তোমরা যোগাযোগ করতে পারো। চলো আজকের জন্য এটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ডে। টাটা সবাইকে।